তীব্র বাতাস, পাহাড় সমান ঢেউ, লাখ লাখ টন পানির ধাক্কা, এত কিছু মিলেও একসাথে একটা কার্গো জাহাজকে ডোবাতে পারে না কেন? আচ্ছা, এটা জানার আগে একবার ভাবুন তো, যে কার্গো জাহাজগুলো আমাদের পৃথিবীকে টিকিয়ে রেখেছে, যে কার্গো জাহাজ না থাকলে পুরো পৃথিবীটাই মুহূর্তের মধ্যে থমকে যাবে, যে কার্গো জাহাজ একদিন বন্ধ থাকলেই পৃথিবীর প্রতিটা পণ্যের দাম আপনার নাগালের বাইরে চলে যাবে, সেই কার্গো জাহাজের মধ্যকার জীবনটা কেমন হয়? এটা কি শুধু আপনার কোনো কন্টেনারের পাহাড় মনে হয়, নাকি এর বিশালতার মধ্যকার জীবনও পৃথিবীর অন্য কোনো প্রান্তের থেকে সম্পূর্ণ আলাদা? সমুদ্রের বিশালতার সাথে লড়াই করে মৃত্যুর হাতছানিকে প্রতিনিয়ত পাশ কাটিয়ে যারা আপনার জীবনকে এতটা সহজ করে তুলেছে, তাদের জীবনটা আসলে কেমন কাটে? কেমন সেই জীবন? চলুন পৃথিবীর সবথেকে বিশাল কার্গো জাহাজটা থেকেই এসব কিছু প্রত্যক্ষ করে আসি। আজকে আমরা এমন একটা কন্টেইনার জাহাজের মধ্যে প্রবেশ করব যার নাম মেয়ার্স প্লায়েন্ট কার্গো জাহাজ। পুরো পৃথিবীতে এই ধরনের কন্টেনার জাহাজ মাত্র 31টাই বানানো হয়েছিল। এই জাহাজগুলো 1312 ফিট লম্বা, 193 ফিট চওড়া আর উচ্চতা 240 ফিট ছিল। সত্যি বলতে দৈর্ঘ্য প্রস্থের পরিমাপ করে এর বিশালতা আন্দাজ করা খুবই কঠিন। তাই সহজভাবে বললেই জাহাজের ডেকে দাঁড়ালে আপনি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 200 ফিট উপরে থাকবেন। এমনকি এই জাহাজের কন্টেনারগুলো আপনি যদি কোনো ট্রেনে রাখতে চান, তাহলে সেই ট্রেনটাকে লম্বায় 70 মাইলেরও বেশি হতে হবে। তো একবার ভেবে দেখুন এটা কতটা বিশাল। শুধু কি তাই, এই জাহাজের সর্বোচ্চ ওজন ধারণ ক্ষমতা প্রায় 2,50,000 টন। এর মধ্যে শুধুমাত্র জাহাজের নিজের ওজনই 63,000 টন, বাকি সবটাই তার বহন করা কন্টেনার। মজার ব্যাপার হলো এসব কন্টেনার জাহাজে কোনো ডেক থাকে না, কারণ তাদের লক্ষ্যই থাকে যতটা সম্ভব কন্টেনার বহন করা, যদিও এতে কিছুটা রিস্ক থেকেই যায়। মেরি মেয়ার্স নামের পৃথিবীর অন্যতম বিশাল আকারের এই জাহাজ 24 কলাম কন্টেনার বহন করতে পারে। প্রত্যেকটা কলাম আবার পাশাপাশি 23টা কন্টেনার রাখতে পারে। আবার একটা কলামে লম্বায় একটার উপর একটা করে 21টার মতো কন্টেনার রাখা যায়। এর ধারণ ক্ষমতা আপনার ধারণা থেকেও বেশি, তাই না? এবার চলুন জাহাজটার নিচে অনুপ্রবেশ করা যাক। সমুদ্রপৃষ্ঠের 100 ফুট নিচের জাহাজটার ভেতরের দৃশ্য এটা দেখেই বুঝতে পারছেন। জাহাজের কর্মীদের নিচে যাওয়ার প্রয়োজন হলে অনেক ঢালু সিঁড়ি পার করে যেতে হয়। এই জাহাজগুলোর আকৃতি এতটাই বিশাল হয় যে এর ভিতরে থাকলে আপনার মনে হবে আপনি অন্য কোনো পৃথিবীতে চলে এসেছেন। অনেক ক্রু মেম্বার তো এর বিশালতার কারণেই মাঝে মধ্যে বেশ ভয় পেয়ে যায়, আর এই ভয়ের কারণেই তারা কখনো জাহাজের নির্জন কোনো অংশে একা থাকতে চায় না। এই জাহাজে একটা টরিজন বক্স আছে, যেটা আসলে এক ধরনের মেটাল রিং, যেটা পুরো জাহাজটাকে আচ্ছাদিত করে রাখে। এর সাহায্যে জাহাজটার গঠন এবং ব্যালেন্স ঠিকঠাকভাবে ধরে রাখে, যাতে কোনোভাবেই তা ভেঙে না যায়। এই রিংগুলোর আকার এতটাই বিশাল যে এর ভেতর দিয়ে পুরো একটা করিডর বানানো হয়েছে। তাই জাহাজের কর্মীরা এসব করিডর দিয়েই জাহাজের এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। সবথেকে মজার ব্যাপার হলো এসব কন্টেনার জাহাজের আকৃতি বিশাল হলেও এগুলোর পরিচালনা করতে খুব বেশি ক্রু মেম্বারের প্রয়োজন হয় না। বেশিরভাগ ক্ষেত্রে 25 জন ক্রু মেম্বারের একটা গ্রুপই এই জাহাজটাকে ঠিকঠাকভাবে পরিচালনা করতে পারে। এই ক্রু মেম্বাররা বেশিরভাগ সময় জাহাজের সব ব্রিজের উপরেই অবস্থান করে, আর খুব কম সময়েই তারা জাহাজের হল কিংবা অন্যান্য জায়গায় যায়। জাহাজের এসব ব্রিজগুলো খুবই ছোট। ব্রিজগুলোর এই জায়গাগুলো ছাড়া জাহাজের বাকি অংশ পুরোটাই কন্টেনারের জন্য রাখা হয়। কার্গো শিপের প্রত্যেকটা ক্রু সদস্যই 4 ঘন্টা শিফটে কাজ করে, আর এই শিফটগুলো দিনের যে কোনো সময় হতে পারে, কারণ জাহাজে সার্বক্ষণিকভাবে কাউকে না কাউকে সজাগ থাকতেই হয়। জাহাজের বিভিন্ন মেশিনারিজ রক্ষণাবেক্ষণ, সমুদ্রের মধ্যে দিয়ে নিরাপদে জাহাজ চালনা, রান্নাবান্না এবং ব্রিজকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ক্রুদের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ। তবে কন্টেনার জাহাজে কিন্তু বেশ পরিশ্রমের কাজও করতে হয়। জাহাজে ক্রুদেরকে প্রতিদিন খুব টাইট একটা শিডিউল মেনটেন করতে হয়। তাছাড়া একবার যাত্রা শুরু করলে সমুদ্রে প্রায় 3 থেকে 6 মাস পর্যন্ত একটানা কাটাতে হয়। এই সময়ের মধ্যে তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব হয় না নিজেদের পরিবারের কাছে ফিরে যাওয়া। আবার কখনো কখনো তারা যোগাযোগও রাখতে পারে না। এমনকি জাহাজ কোনো শহরে থামলে সেখানে ঘুরে বেড়ানো তাদের সময় হয় না, কারণ কন্টেনার জাহাজগুলো লোড এবং আনলোড করতে হয় মাত্র 24 থেকে 48 ঘন্টার মধ্যেই।
এত কম সময়ের মধ্যে শহরে ঘুরে ফিরে উপভোগ করার মতো সময় জাহাজের ক্রুদের হয় না। তবে হ্যাঁ, বেশিরভাগ কার্গো শিপ ওয়ার্কাররা লক্ষ টাকা বেতন পেয়ে থাকে, আর তারা বছরের 6 মাস পর্যন্ত পরিবারের সাথে ছুটি কাটানোর জন্য সময় পায়। এই কার্গো জাহাজের কন্টেনারে হাজার হাজার কোটি টাকার জিনিসপত্র পর্যন্ত তারা পরিবহন করে থাকে। যদি কোনো কারণে এসব কার্গো জাহাজ কোনো দুর্ঘটনায় পড়ে যায়, তাহলে কার্গো জাহাজে থাকা সেই সমস্ত কোটি কোটি টাকার গুপ্তধন সমুদ্রের গর্ভে বিলীন হয়ে যায়। এগুলো ছাড়াও সমুদ্রপথে জলদস্যুদের ভয় তো থেকেই যায়, তাই তাদেরকে সবসময় জলদস্যুদের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য প্রস্তুত থাকতে হয়। জলদস্যুরা ছোট ছোট স্পিডবোট ব্যবহার করে এসব কার্গো জাহাজের উপর হামলা করে থাকে। কখনো কখনো তারা হামলা করে জাহাজের সব ক্রু মেম্বার এবং ক্যাপ্টেন সহ জিম্মি করে ফেলে। যেমন সম্প্রতি বাংলাদেশের একটি কার্গো জাহাজ জলদস্যুদের আক্রমণের শিকার হয়েছিল। না যাই সেই দিকে। এজন্যই জলদস্যুদের হাত থেকে বাঁচতে বেশিরভাগ কন্টেনার জাহাজে বিভিন্ন ধরনের আত্মরক্ষামূলক ব্যবস্থা করে থাকে। এর মধ্যে সবচাইতে কার্যকারী পদ্ধতি হলো ওয়াটার হোল সিস্টেম। এসব হোলসের মাধ্যমে উচ্চ গতির জল ছাড়া হয়, ফলে জাহাজের চারপাশে একটি সুরক্ষা ব্যবস্থা তৈরি হয়। জলের প্রবল গতির কারণে জলদস্যুরা জাহাজে উঠতে পারে না। তবে সম্প্রতি জাপান আরও অত্যাধুনিক একটি ব্যবস্থা তৈরি করে ফেলেছে, যার নাম অ্যান্টি-বায়োসিকারটেইন। এটা আসলে কয়েক হোলসকে একসাথে করে বানানো। এগুলো একটানা জাহাজের পাশ দিয়ে ঘুরতে থাকে এবং এর মধ্যে থেকে উচ্চ গতিতে জল বের হয়। জলদস্যুদের পক্ষে কোনোভাবেই সম্ভব হয় না এসব জলের গতি রোধ করে জাহাজে বেয়ে ওঠার। যদিও অনেক জলদস্যুরা একসাথে আক্রমণ করলে তা ঠেকানো বেশ কঠিন, কারণ এসব কার্গো জাহাজে ক্রু সংখ্যা খুবই কম থাকে। তবে কিছু কিছু বড় জাহাজে ক্রু সংখ্যা কিছুটা বেশ থাকতে পারে। এছাড়াও কার্গো জাহাজের কন্টেনারগুলোকে নিরাপদে রাখাটাও বেশ বড় একটা চ্যালেঞ্জ, আর তাই জাহাজের পুরো সব কন্টেনারগুলোকে বিশেষ এক ধরনের লকিং সিস্টেমের মধ্যে আটকে রাখে। তাতেও না হলে বিভিন্ন শেকল বা মোটা মোটা রশির সাহায্যে কন্টেনারগুলোকে ঠিকঠাক জায়গায় বেঁধে রাখা হয়, যাতে সমুদ্রে কোনো দুর্যোগকালীন পরিস্থিতিতে কোনোভাবেই কন্টেনারগুলো ছিটকে সমুদ্রে না পড়ে যায়। আর এত কিছুর মধ্যে দিয়ে যখন একটা কার্গো জাহাজ কোনো বন্দরে গিয়ে পৌঁছায়, তখন শুধুমাত্র 24 থেকে 48 ঘন্টার মধ্যে সেই কার্গো জাহাজটাকে একদম খালি করে ফেলা হয়। আর এরপর কোনো রকম বিরতি ছাড়াই আবার সেই কার্গো জাহাজটাকে ভরাট করা শুরু হয়। এর যাত্রা যেন কখনোই থেমে থাকে না। বন্ধুরা, আমাদের আজকের এপিসোড এখান পর্যন্ত। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর আপনাদের মধ্যে যারা নতুন দর্শক, তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ভালো থাকবেন। ধন্যবাদ।